ভীষণ যন্ত্রণা হয় হাতে, তবুও অন্য হাতে নিজের মুখ চেপে ধরে তরু। তুরফা তাড়াতাড়ি তরুর হাত জাগিয়ে হাতের কঞ্জির দিকে তাকাই। খানিকটা জায়গা নীল হয়ে রয়েছে। ফর্সা হাতে নীলচে রংটা কেমন স্পষ্ট যেন দেখা যাচ্ছে। হাত যে কেউ চেপে ধরছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। উত্তেজিত হয়ে যায় তুরফা, কণ্ঠে উত্তেজনা রেখেই প্রশ্ন করে। ভাইয়া করছে এটা? জবাব দেয় না তরু, তবে তুরফা এতটাও অবুঝ নিশ্চয় নয়। রেগে যায় তুরফা, বলে, ও তোমাকে আঘাত করার সাহস কোথায় পেল? এটা বাবা জানলে কি হবে বলো তো? থাক না আপু, কাউকে বলার দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে এটা। ভালোই বড় হয়ে গেছিস, ব্যথা পেয়ে এখন আর ভ্যা ভ্যা করে কাঁদিস না। মায়ের থেকে আঘাত লুকাতে শিখেছিস। তহমিনার কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে দরজার দিকে তাকায় তুরফা আর তরু। ভয়ে ঢোক গিলে তরু। তার মা কাল থেকে এমনিতেই ভীষণ রেগে আছেন, কথা অবধি বলেননি। এখন আবার এসব দেখে কি করবে কে জানে। টেবিলে তৈরি করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের খাবার। টেবিলে বসে অপেক্ষা করছে সবাই। সবাই আসলেও তুরাগ এখনো অনুপস্থিত। অপেক্ষার অবসান ঘটিয়ে গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো তুরাগ। সবার নজর তখন তার দিকে। সবাই ভেবেছিল তুরাগ ডাইনিংয়ে আসলে একসাথে খেতে বসবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তুরাগ। সবার সামনে এমন আচরণে অপমানে মুখ থমথমে হয়ে যায় তাইয়েব সৈয়দিয়ের। তিনি পেছন থেকে একবার ডাক দেন তুরাগকে, তবে তুরাগ পাত্তা না দিয়ে বের হয়ে যায়। মেজাজ খারাপ হয় তায়েফের, তবে এই মুহূর্তে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খাবার ছেড়ে উঠে যান তহমিনা। লক্ষ্য করল সবাই। নুরুল ইসলাম কিছু বলতে গিয়েও কথা গলার মধ্যেই গিলে নিল। যা বলার পার্সোনালি বলবেন, সবার সামনে স্ত্রীকে কিছুটা বলাটা ঠিক হবে না। খাওয়া শেষ করে রুমে আসলেন নুরুল ইসলাম। তহমিনা ততক্ষণে বোরকা পরে ফেলেছেন, হিজাব বাঁধায় ব্যস্ত তিনি। পা টিপে টিপে রুমে প্রবেশ করলো নুরুল ইসলাম। একদম তহমিনার পেছনে এসে দাঁড়ালো। আয়নায় নুরুল ইসলামের পেছন দেখতে পেল তহমিনা, তবে কিছু না বলে নিজের কাজে মন দিল। শান্ত কণ্ঠে নুরুল ইসলাম জানতে চাইলেন, কি করতে যাচ্ছ? গ্রামে চলে যাচ্ছি। তরু? তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমার প্রয়োজন নেই তার। সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারে। আজকেই যাবে? এটা কি ভালো দেখায়? এখানে থেকে অপমান হতে চাই না, নিজের বাড়ি ভালো। মাকে কি করব? সে থাকুক এখানে, তার ইচ্ছে তো পূরণ হয়েছে, সেটা চোখ ভরে দেখুক তিনি। আমি আর এখানে থাকবো না। এটা আগে ননদের বাড়ি ছিল, এখন মেয়ের শ্বশুর বাড়ি। সেখানে এভাবে উঠে থাকাটা ভালো দেখায় না। আমি আজই যাব, তুমি যেতে চাইলে যাও, নয়তো মেয়ের শ্বশুর বাড়ি পড়ে থাকো। নুরুল ইসলাম জানতে চাইলেন, কেউ কিছু বলেছে? কে বলল? তোমার মেয়েই তো বলল, এখন সে এদিক সামলাতে পারবে। কখন বলল? একটু আগে তুরফার ঘরে বসে। তার মানে তার শ্বশুর বাড়ি থাকাটা এখন তার পছন্দ নয়। কথাগুলো বলতে বলতে চোখের কোণে জল জমল তহমিনার। নুরুল ইসলাম আর কথা বাড়ালেন না। বলে বলে অনেকদিন আটকেছেন তহমিনাকে, আজ আর বাধা দিলেন না। তহমিনা কষ্ট পেয়েছেন ভীষণ। নুরুল ইসলামেরও খারাপ লাগলো, তবে তিনি তরুর উপর রেগে নেই। বিয়েটা তো তারাই দিয়েছেন। তিনিও শার্ট প্যান্ট পরে নিলেন, তৈরি হলেন যাওয়ার জন্য। ক্ষণিক সময় বাদে বেরিয়ে এলেন বাসা থেকে। তায়েফ তুরাগ অনেকটা রিকোয়েস্ট করেছেন, তবে তহমিনা এখন আর থাকবে না। নুরুল ইসলাম জানালেন আবার আসবেন। আসার সময় তরু সেখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তহমিনা ভেবেছিল মেয়ে এসে জড়িয়ে ধরে বলবে, আম্মু আমার ভুল হয়েছে, তবে তার আশা আর পূর্ণ হলো না। বিজাতিত হৃদয় নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। এই মুহূর্তে গলা ফাটিয়ে কাঁদতে মন চাচ্ছে তরুর। ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। মন চাচ্ছে ছুটে গিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতে, তবে এই মুহূর্তে নিজেকে শক্ত করতে যাচ্ছে। তহমিনা এখানে থেকে তুরাগের কর্মকাণ্ড সহ্য করতে পারবে না। দেখুন তুরাগ সাহেব, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। ডক্টরের মুখে এমন কথা শুনে অস্থির হয়ে গেল তুরাগ। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কি নিউজ ডক্টর? রোগী কাল রেসপন্স করেছিল। কখন জানাননি কেন? আপনি কি কাল সকালে তার সাথে কোনো কথা বলেছিলেন? মনে করার চেষ্টা করে তুরাগ। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই মনে পড়ল কাল মিথিলার হাত ধরেই কানের কাছে দুঃখ প্রকাশ করেছিল।
এ কথাটা চেপে গেলেন তুরাগ, বললেন, হ্যাঁ, কথা তো বলেছিলাম। আপনি চলে যাওয়ার পরে রেসপন্স করেছিল পেশেন্ট, তার হাতের আঙুল নড়তে দেখা গেছে। তার মানে আপনার কথাগুলো তার মস্তিষ্কে বেশ চাপ প্রয়োগ করতে পেরেছে। হোয়াট? শান্ত হন তুরাগ সাহেব। কিভাবে সম্ভব? ও তো ঘুমায়। জি, আপনার কথা সঠিক, তবে আপনি হয়তো এই বিষয়ে অবগত নন যে কোমায় থাকার বিষয়টাও দুই রকম হয়ে থাকে। প্রথমত ব্রেন ডেথ এবং দ্বিতীয়ত ভেজিটেটিভ স্টেট। ব্রেন ডেথ অর্থ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, এক্ষেত্রে মস্তিষ্কের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর ভেজিটেটিভ স্টেট হলো রোগীর মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু চেতনা দিয়ে বা স্বেচ্ছায় কিছু করতে পারে না। এই পেশেন্টের ক্ষেত্রে বর্তমানে দ্বিতীয় সমস্যাটি হয়েছে। রোগীর কোমায় থাকার যথাযথ কারণ জানা থাকলে এবং দ্রুত চিকিৎসা করা গেলে পেশেন্টের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। আর যদি তা না হয় তবে দুই রকম ঘটনা ঘটতে পারে। এক অবস্থায় আরও অবনতি ঘটে, মৃত্যু ঘটতে পারে। দ্বিতীয়ত ভেজিটেটিভ স্টেটে চলে যেতে পারেন। এর মানে তার শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, রক্তচাপ সবই ঠিক থাকে, তবে সে কোনো দিন আর চেতনা বা জ্ঞান ফিরে পায় না। এই অবস্থায় রোগী দীর্ঘদিন থেকে যেতে পারে অথবা মারাও যেতে পারে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই কোমায় থাকাটা ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছেন। তার মস্তিষ্ক সজাগ, তবে তিনি চেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। আর এই পেশেন্ট কোনোদিন চেতনা ফিরে পাবেন না। ডক্টরের কথা আর শোনার ধৈর্য হলো না তুরাগের। তার হৃৎপিণ্ডটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এরকম কিছু হওয়ার কি খুব দরকার ছিল? মিথিলাকে যখন তার জীবনে ফিরবেই না, তবে এরকম অবস্থায় কেন ফেলে গেলেন? এই কষ্ট কি সহ্য করার মতো? আর কোনোদিন চেতনা ফিরে পাবে না মিথিলা। কথাগুলো কানে বাজছে বারবার। হঠাৎ রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে ডক্টরের কলার চেপে ধরে চিল্লিয়ে বলে, আমাকে এখন কেন জানাচ্ছেন? আগে কেন জানালেন না? ডক্টর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। ওয়ার্ড বয় এগিয়ে এলো তুরাগকে ধরতে। সেই মুহূর্তে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। ডক্টরের কলার ছেড়ে দিল তুরফা। পেছনে তাকিয়ে দেখলো শাহানা বেগম নিচে বসে পড়েছেন। তার দু হাত এখনো তুরফা তরুর দখলে। তারা দুজনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। শাহানা বেগমকে তোলার চেষ্টা করছেন না। শাহানা বেগম হাউমাউ করে কেঁদে দিলেন। তার কান্নার শব্দ কানে আসতেই হুঁশ হলো তুরফা তরুর। তারা দুজনও শাহানার পাশে বসে পড়লেন। সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের জানা নেই। এতদিনও ক্ষীণ আশা ছিল তা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। সামনে এগিয়ে এলো তুরাগ। তরুর মাথা নত তখনও। তুরাগ তুরফাকে উদ্দেশ্য করে বলল, তোরা কেন এসেছিলি? ভাইয়া, তুমি ভুলে গেলে একদিন পর থেরাপি দেওয়া লাগে খালাম্মাকে। আজও ডেট ছিল, তাই এসেছিলাম। খালাম্মা মিথির অবস্থা জানতে এই ডক্টরের কাছে আসতে যাচ্ছিল, তাই এসেছি। আমরা জানতাম না তুমি এখানে। কথাগুলো বলেই মাথা নিচু করে নিল তুরফা। তুরফান নিজেরও কান্না পাচ্ছে। এ কিরকম পরিস্থিতি সৃষ্টি হলো? অবাক হয় তুরফা। আজ সকালেও মনে মনে বলছিল, আল্লাহ পথ দেখাও। এরকম দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, একটা পথ দেখাও। আল্লাহ মনে মনে আওড়ানো কথাগুলো শুনেছেন। খেয়াল হতেই নিজেই নিজের মনকে সি সি করে। কী সব ভাবছে সে। তুরফা ভাবে চারপাশে মানুষ জড়ো হচ্ছে। শাহানা বেগমকে শান্ত করতে হবে। তরু আর তুরফা দুজন মিলে টেনে তোলে শাহানা বেগমকে। শাহানা বেগম হুঁশ হারিয়েছেন ততক্ষণে। দুজন ধরে ধরে গাড়ি অবধি নিয়ে আসে তাকে। ব্যাক সিটে শুইয়ে দেন তাকে। বাসায় যাওয়া জরুরি আগে। তরু বসে কোলের ওপর শাহানার মাথা নিয়েছে। তুরফা ড্রাইভারের পাশে সিটে বসলো। তুরাগ যাবে না এখন, কেবিনে যাবে একবার কি অবস্থা দেখতে। গাড়ি স্টার্ট দিয়ে দৃষ্টিসীমা অতিক্রম করে। তুরাগ বাকরুদ্ধ হয়ে এই কম বয়সী দুটো মেয়ের দায়িত্ববোধ নিয়েছে। মা না থাকায় আজ এদেরকে কত ঝড় ঝাপটা সামলাতে হচ্ছে। ক্ষণিক সময়ের জন্য তরুর প্রতি কৃতজ্ঞ হয় তুরাগ। পা বাড়ায় আবারও ভেতরের দিকে। আইসিইউ এর সামনে থমকে দাঁড়িয়ে থাকে তুরাগ। বুক ফেটে যাচ্ছে। এই মানুষটা আর কখনো চেতনা ফিরে পাবে না ভাবতেই বুক চিরে কান্না আসছে। হৃৎপিণ্ডটা জ্বলছে। মিথিলার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেরিয়ে আসে তুরাগ। পেছন ফিরে তাকায় না। মনে মনে বলে আর আসবে না এখানে। এই অসহায় মুখটা দেখার সাহস আর তার নেই। শার্টের গোটানো হাতায় চোখের জলটুকু মুছে ফেলার চেষ্টা করে তুরাগ। তবে মনটা আজ ভীষণ ছটফটে। কোনোভাবেই যেন শান্ত হচ্ছে না। রাত দুটো বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে
তুরাগ আসার অপেক্ষা করছে তরু। তুরাগের বেলকনি থেকে গেটটা দেখা যায়। তুরাগ গেট দিয়ে ঢুকলেই এখান থেকে দেখা যাবে, তাই এখানেই দাঁড়িয়ে আছে। সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে আসছে, তাও ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। মিনিট 10 পরে দেখা মেলে তুরাগের। হাঁটতে পারছে না ঠিক মতো, পা টলছে, বেঁকিয়ে পড়ছে। তুরাগ আজ কোথায় গিয়েছিল তা বুঝতে বেগ পেতে হয় না তরুর। দৌড়ে নিচতলায় আসে তরু। তুরাগ ততক্ষণে সদর দরজার সামনে চলে এসেছে। তরুকে সামনে পেয়ে তরুর গায়ে ঢলে পড়ে। তরু কোনো মতে দরজা লাগিয়ে ধরে ধরে উপরে নিয়ে যায়। বিছানায় বসাতেই সেখানে শুয়ে পড়ে তুরাগ। তুরাগকে রেখে জোরে জোরে শ্বাস টানে। এতটুকু আসতেই হাঁপিয়ে গেছে। তুরাগের মতো স্বাস্থ্যবান বলবান পুরুষ মানুষকে তরুর মতো ছোট খাটো একটা মেয়ে এতগুলো সিঁড়ি পেরিয়ে এনেছে, এটা কি চারটেখানি কথা? তরু লক্ষ্য করলো ঘামে ভিজে আছে তুরাগের শার্টটা। তরু যায় তুরাগের শার্টটা খুলে দিতে, সবগুলো বোতাম খুলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তরুর হাতখানা চেপে ধরে তুরাগ। যেখানে হৃৎপিণ্ড থাকে ঠিক সেই বরাবর তরুর হাতটা চেপে ধরে তুরাগ। কেঁপে ওঠে তরু। এরকম অনুভূতি এই প্রথম। কোনো পুরুষ মানুষকে এরকমভাবে কাছে থেকে লক্ষ্য করা হয়নি, তাই লজ্জাও লাগছে তরুর। তখন নেশালো কণ্ঠে তুরাগ ডাক দেয়, তরু, হুম তরু শুনছো? হুম আমার ঠিক এই জায়গাটা খুব চলছে। আমি কি করব বলতে পারো? তুমি কি আমার কলেজাটা ঠান্ডা করে দিতে পারবা তরু? তুরাগের নেশালো কণ্ঠে বারংবার কেঁপে ওঠে তরু। কি বলবে এখন তরু? তরু চাই হাতটা সরিয়ে নিতে, কিন্তু পারে না। তুরাগ আরো জোরে ধরেছে হাতটা। রাতের নিস্তব্ধতা কেটে গিয়েছে বেশ কিছু সময় হলো। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। মিষ্টি সুমধুর কণ্ঠধ্বনিতে ঘুম ভেঙে গেল তরুর। ঘুম ভাঙতে নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করলো। তার মাথা বালিশে নেই। সে মাথা তুলে দেখার চেষ্টা করলো কোথায় আছে। মাথা তুলেই লজ্জায় চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল তুরাগের লোমশ বুক। চোখ বন্ধ করে আবার কিছু সময় পড়ে রইল আগের মতো। চোখ সম্মুখে ভেসে উঠল গতকাল রাতের কিছু দৃশ্য। তুরাগ ড্রিঙ্ক অবস্থায় কাছে টেনে নিয়েছিল। প্রথমে চেয়েছিল বাধা দিতে, পর মুহূর্তে কিছু একটা ভেবে বাধা দিল না তুরাগকে। স্বামীর আহ্বানে সাড়া দেওয়াটা পাপের নয়, কিন্তু এখন বেশ লজ্জা লাগছে। কাল রাতে তো তুরাগ ড্রিঙ্ক ছিল, কিন্তু এখন তো সজ্ঞানে থাকবে। এটা ভেবেই লজ্জায় চোখ খিসে বন্ধ করে নিল তরু। তখনই কানে ভেসে আসলো তুরাগের কণ্ঠ। কিছু একটা বলার চেষ্টা করছে। মাথা তুলে সেদিকে তাকালো তরু। তুরাগ কি বলেছে বোঝার চেষ্টা করলো, কিন্তু কথাগুলো অস্পষ্ট। কানটা এগিয়ে নিল তুরাগের মুখের সামনে। বোঝার চেষ্টা করলো তুরাগ কি বলার চেষ্টা করেছে। আস্তে আস্তে কথাগুলো স্পষ্ট হলো। যেও না মিথিলা, প্লিজ যেও না। অস্পষ্ট স্বরে বলা কথাগুলো বুকের মধ্যে যেন তীরের মতো বিঁধছে। কিছু সময় আগেও তুরাগকে নিয়ে ভাবা অনুভূতিগুলো ধীরে ধীরে যেন ফিকে রং ধারণ করেছে। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল তরু। বেডশিটটা টেনে নিয়ে তা জড়িয়ে উঠে গেল তুরাগের পাশ থেকে। প্রায় ঘন্টাখানেক সময় পরে ঘুম ভাঙল তুরাগের। বোঝার চেষ্টা করলো কোথায় আছে। চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিজের রুমেই আছে। পুরো শরীর ব্ল্যাঙ্কেটে আবৃত। উঠে বসলো তুরাগ। নিজের দিকে নজর যেতেই আটকে উঠল। এক সুতো কাপড়ও নেই। নিজেকে আবার ব্ল্যাঙ্কেটে আবৃত করে নিল। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করলো তরু কোথাও আছে কিনা। না, তরুকে কোথাও দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ছাড়ল তুরাগ। মনে করার চেষ্টা করতে লাগলো কাল কি হয়েছিল। অস্পষ্টভাবে মনে পড়েছে, তবে পুরোপুরি কিছুই মনে করতে পারছে না। সব কিছুই আবছা লাগছে। মাথা চেপে ধরল তুরাগ। কোনো মতে সবটা মনে করতে পারছে না। ব্ল্যাঙ্কেটে জড়িয়েই চলে গেল ওয়াশরুমে। পুরো রুম খুঁজে কোথাও পেল না তরুকে। বেলকনির দরজাও লাগানো, তার মানে ওখানেও যায়নি। দৌড়ে ছাদে গেল তুরাগ। না, ছাদেও নেই। ঘাবড়ে যায় তুরাগ। অবচেতন মন বারবার জানান দিচ্ছে তরু হয়তো চলে গেছে। কাল রাতে হয়তো ভুল কিছু হয়ে গেছে তরুর সাথে। বারবার এটাই মনে হচ্ছে যে তরু এ বাসায় নেই। কি করবে তুরাগ? তরুকে স্ত্রীর অধিকার না দিলেও তরু তার স্ত্রী। তাকে দেখে রাখাটাও দায়িত্ব। পাগুলো যেন অসাড় হয়ে আসছে। নিচে নেমে যাওয়ার শক্তি পাচ্ছে না। পা টেনে টেনে নামলো নিচে।
উদ্দেশ্য তুরফার রুম। এখন তরুর কথা জিজ্ঞেস করার মতো তুরফা ছাড়া আর কাউকে নিরাপদ মনে হলো না। তুরফার রুমের সামনে এসে দাঁড়িয়ে রইল কিছু সময়। মনে সাহস জুগিয়ে টোকা দিল তুরফার দরজায়। কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খোলার আওয়াজ এলো। তুরাগ মনে মনে গুছিয়ে নিল কিভাবে তুরফাকে তরুর কথা জিজ্ঞেস করবে, কিন্তু তুরাগকে অবাক করে দিয়ে দরজা খুলল তরু। তরুকে দেখে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কি জিজ্ঞেস করবে খুঁজে পেল না। সময় নিয়ে জিজ্ঞেস করলো, তুরফা কোথায়? আপু ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, তুমি রুমে আসো, কথা আছে। কথা আছে? কথা শুনে চমকালো তরু। এখন আবার কি জিজ্ঞেস করবে এই লোক? কাপা কাপা পায়ে হেঁটে আসে তুরাগের পিছু পিছু। তুরাগ রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়েছিল। তরু রুমে ঢুকতেই দরজার সিটকিনি টেনে দিল। কেঁপে উঠল তরু। তরু তবুও মনকে শক্ত করলো। কিছু বলবে না মানে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুমের মাঝ বরাবর। তরু, চোখ খিসে বন্ধ করে রেখে মনে মনে আল্লাহর নাম জপ করছে তরু। আর খুব করে চাইছে তুরাগ যেন গতকালের বিষয়ে কিছু জিজ্ঞেস না করে। তরু তাকাও আমার দিকে। এবার বিনা বাক্য ব্যয়ে তুরাগের দিকে ঘুরে তাকালো তরু। আমি কিছু জিজ্ঞেস করব তোমাকে। হুম। কাল রাতে কি? তুরাগকে কথা শেষ করতে না দিয়েই তরু বলা শুরু করে। কাল আপনি হয়তো স্যাড ছিলেন, তাই প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছেন, অনেক রাতে বাসায় ফিরেছেন। আমি আপনাকে রুমে এনে শুয়ে দিয়েছি, আর কিছু না। সত্যি কি তাই? হ্যাঁ হ্যাঁ। তবে বেডশিট কেন চেঞ্জ করেছো? মেজাজ খারাপ হয় তরুর। এই বেডা এমন খবিস কেন? কি হলো? আপনি বমি করেছিলেন তাই চেঞ্জ করে দিস। ও আচ্ছা, তাহলে ড্রেস? বমি করেছেন বলেই। লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছো নাকি? এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তরুর। নির্লজ্জ লোক। সেখান থেকে পালানোর পথ খুঁজছে তরু। আচ্ছা, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। বাবাও তো আজ অফিসে যাবে মনে হয়, আমি দেখে আসি। হুম। ব্যস্ত পায়ে রুম ছাড়ে তরু। তরু বেরিয়ে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ে তুরাগ। মাথায় একদম কাজ করছে না। আফসা আফসা যে মুহূর্তগুলো মনে পড়ছে সেগুলো একদম বাস্তব মনে হচ্ছে। এদিকে তরু বলছে অন্য কথা, এদিকে হসপিটালের এরকম নিউজ। মাথা পুরো হ্যাং হয়ে আছে। এই মুহূর্তে কি করা উচিত তুরাগের? মনে মনে মিলাতে থাকে অনেক হিসেব। এভাবেই পার হয়ে যায় অনেক সময়। এক প্রকার ভাবনার মাঝেই ডুবে মাঝে তুরাগ। হঠাৎ করে চিৎকারের শব্দ কানে আসতেই ভাবনা থেকে বেরিয়ে আসে তুরাগ। কণ্ঠটা তরুর মনে হলো। তুরাগ আবারও কান খাড়া করে রাখে শোনার জন্য। আসলে কি ঠিক শুনেছে নাকি ভুল? আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তবুও কি হয়েছে দেখার জন্য রুম থেকে বের হয় তুরাগ। রুমের সামনে আসতেই শাহানা বেগমের রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যায়। সেদিকে পা বাড়ায় তুরাগ। রুমের সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। ফ্লোরে পা বিছিয়ে বসে আছে তরু। তুরফা অবু হয়ে সামনে ফু দিয়ে যাচ্ছে তরুর পায়ে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করতেছে তরু। চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে নামছে। এরকম দৃশ্য দেখে খারাপ লাগে তুরাগের। কিন্তু কি হয়েছে এখানে সেটা বুঝে উঠতে পারছে না। দ্রুত পায়ে রুমের ভেতর প্রবেশ করে তুরাগ। তুরফাকে সরতে বললে বিনা বাক্য ব্যয়ে সরে যায় তুরফা। তরুর পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের পাতা লাল হয়ে গেছে। পুড়েছে? ভাইয়া। আইস কিউব লাগিয়েছিস? না। গাধি, তাড়াতাড়ি আইস কিউব নিয়ে আমার রুমে আয়। পুড়ে গেলে ঠান্ডা কিছু লাগাতে হয়, জানিস না? তুরাগের আদেশ মতো তাড়াতাড়ি আইস কিউব আনতে ছুটে যায় তুরফা। নুয়ে পাজা কোলে তুলে নেয় তরুকে। বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে, সে সময় কিছু তিক্ত কথাই পা দুটো থামিয়ে দেয় তুরাগের। আমার মেয়েটা হসপিটালে ওভাবে পড়ে আছে, আর তুমি বউকে নিয়ে ফুর্তি করতেছো? ভালোই, সব পুরুষ মানুষ এক। তুমি কোনোদিন আমার মেয়েকে ভালোই বাসনি। আমার মেয়েটাই বোকা। ওর এখন এসে দেখা উচিত, তার প্রিয়তম এখন অন্য মেয়ে নিয়ে ব্যস্ত। কথাগুলো শুনে চোখ বন্ধ করে নেয় তুরাগ। জোরে শ্বাস নিয়ে কিছু বলার জন্য উদ্যোগ হতেই শার্টের কলার খামচে ধরে তরু। তরুর দিকে তাকাতেই মাথা নাড়িয়ে না বোঝাই। নিজেকে শান্ত করার চেষ্টা করে তুরাগ। পা বাড়ায় রুমের দিকে। আগে পায়ের ব্যবস্থা করতে হবে, মেয়েটা কষ্ট পাচ্ছে। বিছানার উপর চোখ বন্ধ করে বসে আছে তরু। তার সামনেই হাঁটু মুড়ে বসে পায়ে আইস কিউব লাগিয়ে দিচ্ছে তুরাগ।
তার পাশেই দাঁড়িয়ে আছে তুরফা। ওর পা পুড়ল কিভাবে? গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে ওঠে দুজনই। তুরফা আমতা আমতা করে বলে, এমনি। এমনি কিভাবে পুড়েছে, সত্যিটা বল। আসলে ভাইয়া ওই আন্টির জন্য গরম স্যুপ করে নিয়ে গেছিল তরু। তিনি কাল থেকে কিচ্ছু খাননি, এখনও খাবেন না বলছিলেন। তাই তরু জোর করে, আর তখনই তিনি হাত ঘুরিয়ে স্যুপের বাটি ধাক্কা দেয়, আর সেটাই পায়ে পড়ছে। হাত মুঠো করে নেয় তুরাগ। মানুষ এরকম অকৃতজ্ঞ কিভাবে হয় ভেবে পাচ্ছে না তুরাগ। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে শাহানা বেগমের প্রতি। বসা থেকে উঠে দাঁড়ায়, ঠিক করে এখনই শাহানা বেগমের রুমে যাবে। জানতে চাইবে তিনি এরকম কেন করলেন। উল্টো ঘুরে দরজার দিকে হাঁটা ধরতেই পেছন থেকে হাত টেনে ধরল তরু। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আপনি তাকে কিছু বলবেন না, অনুরোধ রইল। জবাব দিল না তুরাগ। তরুই আগ বাড়িয়ে বলল, দেখুন, তার অবস্থা এখন ভালো নয়। দুটো মেয়ে তার, একজন তো নেই আর একজন বেঁচে থেকেও নেই। এই জিনিসগুলো তার মস্তিষ্কে ভীষণভাবে এফেক্ট ফেলেছে, এজন্য এরকম উগ্র আচরণ করেছে। আপনি দয়া করে তাকে কষ্ট দিয়ে কিছু বলবেন না। সে অন্য কারোর সাথে মিসবিহেভ করে না, তোমার সাথেই কেন করলো? সে যদি তোমাকে অপছন্দই করে তাহলে সেদিন আমাকে কেন বলেছিল বিয়ে করার জন্য? আমি তো বিয়ে করতে চাইনি। তিনি সেদিন কেন জোর করেছিলেন, আর আজ কেন আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করবে? তুরাগের মুখে আমার স্ত্রী কথাটা শুনে যেন একটা ধাক্কা খেলো তরু। এতটাও আশা করেনি। আমি জানি এর উত্তর। তুরফার কথায় তুরাগ তরু দুজনে ঘুরে তাকাই। সমস্যাটা জানতে চাই, কেন? সেদিন আন্টি হসপিটালে থাকা অবস্থায় বাবা গিয়েছিল হসপিটালে। সে কথা বলেছে আন্টির সাথে, বাবা তাদের সমস্ত দায়িত্ব নেবেন, ভরণ পোষণ, চিকিৎসা খরচ, এভরিথিং। এর জন্য বাবার শর্ত তাকে মানতে হবে, আর তা যদি না হয় তবে কোনো না কোনোভাবে ভাইয়াকে তাদের থেকে সরিয়ে নিবে। সেই ভয়ে সেদিন তিনি রাজি হয়েছিল তোকে বোঝাতে, তবে তিনি মন থেকে চাননি তোর বিয়েটা। তুরফার কথায় চোখ বন্ধ করে ফেলেন তুরাগ। জোরে শ্বাস নেয়, আবার দম ফেলতে থাকেন। নিজের রাগকে সামলানোর চেষ্টা। এই মুহূর্তে কি এক জাতাকলে পড়ে গেছে। ভীষণ রাগ হচ্ছে বাবার প্রতি, নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। একের পর এক ভুল কাজ করেই চলেছে। রাগে গসগস করতে করতে বেরিয়ে যায় তুরাগ। এই মুহূর্তে নিজেকে মেরুদণ্ডহীন মনে হচ্ছে। শাহানা বেগম বাদে সবাই উপস্থিত রয়েছে বসার ঘরে, অপেক্ষা করছে তুরাগের ফেরার। একটা বাসতে চলল, তখনও তুরাগের ফেরার নাম নেই। কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি, কিন্তু তুরাগ আসছে না। ফোন দিলে ফোনও রিসিভ করছে না। চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তায়েব সাইয়েদের। তুরফার পাশে কাছুমাছু হয়ে বসে আছে তরু। তায়েব সাইয়েদ উঁচু কণ্ঠে মেয়ের কাছে জানতে চাইলেন, বাসায় কি ঝামেলা করে গেছে ও? প্রথমে ঠিক করলো সবটা খুলে বলবে তুরফা, কিন্তু তরু হাত চেপে ধরল, বলতে দিল না। কিন্তু তায়েব সাহেবের প্রশ্নে অবশেষে বাধ্য হলে বলে দিতে তুরফা। তায়েব সাহেবের চিন্তা যেন এত আরো বেড়ে গেল। তুরাগ এমনিতেই তরুকে পুরোপুরি স্ত্রী হিসেবে মানে না, তার উপর আজ এসব হলো। এখন যদি আর বাসায় না ফেরে। বসে থাকতে পারলেন না তিনি, উঠে পায়চারি শুরু করলেন। ফোন করলেন সব পরিচিত জনদের, কিন্তু তুরাগ তাদের কারো সাথে নেই। এমনিতে তুরাগ প্রায়শই রাত করে বাড়িতে ফেরে, সেটা সমস্যা নয়। প্রান্ত সাথে থাকে তখন, কিন্তু আজ প্রান্তর সাথে একবারও দেখা হয়নি। রাত তখন আরও গভীর হয়, কিন্তু তুরাগের ফেরার কোনো নামই নেই। তরু জোর করে সবাইকে রুমে পাঠালো, জানালো সে অপেক্ষা করবে তুরাগের জন্য। কেউ যেতে রাজি না হলেও এক প্রকার জোর করে সবাইকে রুমে পাঠালো তরু। সে বসে অপেক্ষা করতে লাগলো তুরাগের জন্য। বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে আসলো, ঘুমিয়ে পড়ল সোফার উপরেই। তুরাগ যখন বাসায় ফিরল তখন ফজরের আজান শেষ হয়ে গেছে। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অনেকবার চেয়েও কলিং বেল চাপ দেওয়ার সাহস হলো না। মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা, সেই যে রাত বেশি হলে বেলকনি টপকে ঢুকতো, আর মা কখনো বেলকনির দরজা লাগাতেন না। আজও সেই চেষ্টাটাই করলো তুরাগ। অনেকদিন আগের মতো অনুভূতি। আজও বেলকনির দরজা চাপানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। রুমে এসে চারিদিকে চোখ বুলালো তুরাগ। কোথাও কেউ নেই, পুরো রুম ফাঁকা পড়ে আছে। গতকাল সকালে যেমন দেখেছিল ঠিক তেমন।
তার মানে তরু আর এই রুমে আসেনি। গেল কোথায় মেয়েটা? রুম থেকে বেরিয়ে এলো তুরাগ। ভেবেছিল তুরফার রুমে হবে হয়তো, কিন্তু তুরফার রুমে যাওয়ার আগেই দোতলা থেকে নজর গেল নিচতলায় বসার রুমে। সোফার উপর গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। ঠান্ডা লাগছে বোধহয় অনেক। আস্তে আস্তে নিচে নেমে এলো তুরাগ। তরুর সামনে হাঁটু মুড়ে বসলো। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন। চোখের বন্ধ পাতার দিকে তাকালো তুরাগ। চোখের নিচে পানি শুকিয়ে যাওয়ার দাগ রয়ে গেছে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তুরাগের। এই মেয়েটা কান্না কেন করছিল? তবে কি ওর জন্যই কান্না করছিল মেয়েটা? তুরাগের মনে হচ্ছে সে নিজের স্বেচ্ছাচারিতার জন্য মেয়েটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। মন স্থির করলো সে নিজের ভুলগুলোর শাস্তি এই মেয়েটাকে দিবে না। উঠে দাঁড়ালো তুরাগ। পাজা কোলে তুলে নিল তরুকে। কোলে তুলে নেওয়ার সাথে সাথেই তরুর চোখের পাতাগুলো তিড় তিড় করে কেঁপে উঠল। তুরাগ ভেবেছিল হয়তো এখন ঘুম ভেঙে যাবে তরুর, কিন্তু ভাঙল না। চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। কোলে তুলেই দোতলায় নিয়ে আসলো তরুকে। বিছানায় শুইয়ে দিল, ব্ল্যাঙ্কেট টেনে দিল গায়ে। তারপর বেডের এক সাইডে বসলো তুরাগ। এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে রইল তরুর দিকে। কি সিগ্ধ দেখাচ্ছে মুখখানা। এই মেয়েটা তাকেই কেন বিয়ে করতে গেল? ওরও তো একটা সুন্দর জীবন হতে পারত। শুধু শুধু নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করতে ওর লাইফে এলো। ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই বিড়বিড় করে আওড়ালো কিছু কথা। জানো পিচ্ছি মেয়ে, যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে না, সেদিন প্রথম তোমাকে কোলে আমি নিয়েছিলাম। কিন্তু আমার কোলে আসার পরেই তুমি কান্না শুরু করে দিলে। সাথে সাথে আম্মু তোমাকে আমার কোল থেকে নিয়ে গেল। সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল আমার। তুমি আমাকে পছন্দ করতে না বলেই তুমি কান্না করেছো, এটাই মনে হয়েছিল। সেবার চলে আসার প্রায় 3 বছর পর আবার গিয়েছিলাম গ্রামে। তখন তোমার 3 বছর ছিল। ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়িময় দৌড়ে বেড়াচ্ছিল। বারবি ডলের মতো একটা ড্রেস পরিয়েছিল মামিমা তোমাকে। তোমাকেও দেখতে একদম বারবি ডলের মতোই লাগছিল। সেটা দেখেই তো তুরফা তোমার নাম দিয়েছিল ছোট্ট পুতুল। তুরফা যখন তোমাকে কোলে নিতে গেল, তুমি ঠিকই ওর কোলে উঠলে, কিন্তু তুরফাও তো ছোট ছিল। পড়লে দুজনেই উল্টে। এরপর যেই আমি তোমাকে তুলতে গেলাম, অমনি গলা ফাটিয়ে কাঁদতে শুরু করলে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তুরাগ। আবার বলতে শুরু করলো। আজ নিয়তি কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। ছোটবেলায় আমাকে একটু আদর করতে গেলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে, আর এখন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কেন পারছি না বলো তো? বলবে কিভাবে? তুমি তো শোনোইনি আমার কথা। আমি তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। চেষ্টা করব স্বাভাবিক জীবনে ফিরে আসার। তবে সময় প্রয়োজন আমার। কষ্ট পেও না, আর কান্নাকাটি তো মোটেও করবে না। কথাগুলো শেষ করে আবারও তরুর মুখের দিকে তাকায় তুরাগ। তরুর চোখ এখনো বন্ধ, তবে সামনের ছোট চুলগুলো বারবার মুখের উপর এসে পড়েছে, আর তাতেই চোখ মুখ কুঁচকে নিচ্ছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে এক অবদ্ধ ইচ্ছা জেগে উঠল মনে। অবদ্ধ ইচ্ছাটা চেপে না রেখে পূরণ করেই ফেলল। বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো তুরাগ। অমনি ফট করে চোখ খুলল তরু। তুরাগ সজ্ঞানে এসব করলো ভাবতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল। অমনি কাত হয়ে অন্যদিকে ঘুরে গেল। তরুকে জেগে থাকতে দেখে তুরাগ নিজেও ভেবাসেকা হয়ে গেল। উঠে যেতে নিল পাশ থেকে। আমাকে কি ভালোবাসা যায় না? তরুর কথায় পা থেমে গেল তুরাগের। থম মেরে সেখানেই দাঁড়িয়ে গেল, তবে জবাব দিল না কোনো। তরু মনে মনে দুষ্ট বুদ্ধি আটল। কণ্ঠ গম্ভীর করে বলল। আসলে আপনি ভালোবাসলে আমারই লস। আমার বয়ফ্রেন্ড চাকরিটা পেয়ে গেলেই আমি তার কাছে চলে যাব। তখন তো আবার আপনাকে একাই থাকতে হবে। তাই ভালো না বাসাই ভালো। তরুর কথা শুনে চোখগুলো লাল হয়ে গেল তুরাগের। তরুর দিকে না ঘুরেই হাত মুষ্টিবদ্ধ করে নিল। তুরাগের রাগ কেন হচ্ছে নিজেই বুঝতেছে না। সেখানে আর না দাঁড়িয়ে গটগট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। আমার প্রফিটের 50% শেয়ার আমি আমার 2 মেয়েকে সমান ভাগে ভাগ করে দিতে চাই। আর আমার প্রপার্টির 4 ভাগে ভাগ হবে। 3 ভাগ ছেলে মেয়ে পাবে, আর 1 ভাগ আমার নামেই থাকবে। আমার নামে যেটা থাকবে সেটা আমার মৃত্যুর পরেও আর কোনো ওয়ারিশ থাকবে না, সেটা কোনো এতিমখানার নামে চলে যাবে। উইল এইভাবেই করবে। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না,
কিন্তু তায়েব সাইয়েদ জবাবে বললেন, আমি এরকমটা চাই, ব্যবস্থা করো যত শীঘ্রই সম্ভব। কথাগুলো বলতে বলতে হাঁটছিলেন তিনি। আর আড়ালে যে কেউ কথাগুলো শুনে কুটিল বুদ্ধি আটতেছে তা ক্ষুণক্ষরেও টের পেলেন না তিনি। সেদিনের পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। এর মধ্যে তুরাগ আর তরুর মধ্যে তেমন ভালো কোনো সম্পর্ক গড়ে না উঠলেও দেখা যায়নি আর কোনো বিবাদ। তুরাগ তরু দুজনেই চাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হোক, অনিশ্চয় হোক আর যেভাবেই হোক। তারা দুজন স্বামী স্ত্রী এখন। অতীতে আর যাই থাকুক না কেন, তাই এখন কেবল অতীত। অতীতকে এক পাশে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পায়তারা সবার। এর মধ্যে মিনি স্টক করে ঘরবন্দি হয়েছেন তাইয়েব সাইয়েদ। তার বিজনেস দেখাশোনার কেউ নেই। তিনি তুরাগের হাত ধরে অনুরোধ করলেন, এবার যেন অন্তত তার ব্যবসাটা সামলায় তুরাগ। অসুস্থ বাবার কথা ফেলতে না পেরে তুরাগ ছোটবেলা থেকে কম জ্বালাতন করে নাই এই বাবাকে। এখন একটু শান্তি দেওয়ার পালা, এখন একটু শান্তি দেওয়ার সময় এসেছে। আর সেই সুযোগটা লুফে নেয় তুরাগ। মন দিল ব্যবসায়ী। সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, লাঞ্চ টাইমে একবার তরুকে ফোন করা, আবার রাতে ফেরার সময় চকলেট, আইসক্রিম, ঝালমুড়ি কিছু না কিছু নিয়ে আসা। এগুলো এখন নিত্যদিনকার অভ্যাসে পরিণত হয়েছে। দুজনই তাদের সর্বোচ্চ দিয়ে চাচ্ছে সম্পর্কটা যেন স্বাভাবিক হয়। তবে মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারছে না। প্রতিদিনকার মতো আজও ঘুম থেকে দেরি করে উঠেছে তুরাগ। কোনো মতে নাস্তা সেরে ছুটল অফিসের উদ্দেশ্যে। তুরাগকে গেট অবধি এগিয়ে দিয়ে আসলো তরু। তুরাগ যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাই টেনে বসলো তরু। নাস্তার প্লেট টেনে সামনে নিল, খাবার মুখে দেওয়ার উদ্দেশ্যে তুলল, কিন্তু মুখে আর পুড়তে পারল না। তার আগেই খাবার ছেড়ে দৌড়ে গেল ওয়াশরুমে, খালি পেট। তারপরও ভেতর থেকে সব যেন বেরিয়ে আসতে চাইল। মুখ বাঁকিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন শাহানা বেগম। ছুটে গিয়ে ধরলেন না তরুকে। ততক্ষণে সুফিয়া ছুটে এসে ধরেছে। তুমি ঠিক আছো মা? জি খালা, ঠিক আছি। আপনি একটু সব গুছিয়ে রাখবেন কেমন? আমি উপরে যাচ্ছি। আচ্ছা যাও। উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তরু। কানে আসলো পেছনে বলা কথাগুলো। সুফিয়া শাহানা বেগমকে উদ্দেশ্য করে বলছে, আপনি এমন কেন? দেখলেন মায়াটা বমি করতেছে, তা এখানে তাল গাছের মতো দাঁড়াই আছিলেন। এত বেশি কথা বলো না তো তুমি। কিচ্ছু হয় নাই ওর। জামাইরা না খাওন খাইয়া খাইয়া গ্যাস্ট্রিক বানাইছে, তাই এমন বমি হয়েছে। ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে। মায়াটা আপনার লইগা কত কিছু করে, আর আপনি কেমন অকৃতজ্ঞ। কি করে ও আমার জন্য? হ্যাঁ, ওকে বলো পারলে আমার মেয়ে দুটোকে আমার কাছে ফিরিয়ে দিতে, তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আল্লাহ যা করে তার উপর কারো হাত থাকে না। আপনি এখন যা করতেছেন এটা ঠিক করতেছেন না। শাহানা বেগম সুফিয়ার কথার জবাব না দিয়ে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। এদিকে চিন্তিত মুখে বসে আছে তরু। এই নিয়ে কয়েকবার এরকম হলো। তরু মনে মনে যা ভাবছে হয়তো তাই। তবুও ডক্টরের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়ে আসা উচিত। সন্ধ্যার পর রুমের ভেতরেই পায়চারি করছিল তরু। এমন সময় রুমের দরজায় টোকা পাওয়ায় মুখ ঘুরিয়ে সেদিকে তাকায় তরু। দরজায় শাহানা বেগম দাঁড়িয়ে আছে। মুখে হাসি ঝুলিয়েই তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল তরু। তিনি মুখটা গম্ভীর করেই প্রবেশ করলেন রুমে। তার হাতে রয়েছে একটা খাম। তিনি খামটা এগিয়ে দিলেন তরুর দিকে। কি এটা খালাম্মা? আমি কি জানি, তুরাগের অফিসের অ্যাসিস্ট্যান্ট এসে দিয়ে গেল, বলছে তোমাকে দিতে। ও আচ্ছা, আপনি রেখে যান, আমি দেখে নিব। হুম। তারপর যেরকম গম্ভীর মুখে প্রবেশ করেছিলেন তিনি সেই রকমভাবেই বাহির হয়ে গেলেন। শাহানা বেগম বের হয়ে যেতেই খামটা খোলে তরু। তার ভিতরে থাকা কাগজের ভাঁজ খুলতেই চোখ বড় বড় হয়ে যায় তরুর। লেখাটার উপর আবারও চোখ বোলায় তরু। না, সে ঠিকই দেখতে পাচ্ছে। সেখানে বড় বড় অক্ষরে ডিভোর্স পেপার লেখা। লেখাগুলো উপরে হাত বোলালো তরু। চোখ যেন ঝাপসা হয়ে আসছে। এটা কি দেখছে সে? তরু তো ভেবেছিল তুরাগ হয়তো সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছে, কিন্তু তুরাগ ওর থেকে মুক্তি চাই এটা তো ক্ষুণক্ষরেও টের পেল না তরু। বুক ফেটে কান্না আসছে এই মুহূর্তে। কাগজটা ভাঁজ করে ফেলল তরু। ডিভোর্স পেপারের সাথে ছোট একটা চিরকুট। সেখানে লেখা, তুমি আগে সই করে পেপার রেখে চলে যেও, আমি পরে সই করে দেব। এই লেখাগুলো দেখে নিজেকে সামলাতে পারল না তরু।
হাঁটু ভেঙে বসে পড়ল সেখানে, কাঁদতে লাগলো সেখানে বসেই। বেশ কিছু সময় অতিবাহিত হলো এভাবেই। হঠাৎ করে উঠে দাঁড়ালো তরু, দুই হাতের তালুতে মুছে নিল চোখের জল। না, কাঁদবে না সে। কার জন্য কাঁদবে? যে কখনো এই সম্পর্কের গুরুত্বই দেয় না, তার জন্য চোখের জল ফেলা বৃথা। খামটা বালিশের নিচে রাখলো তরু। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, আলমারি খুলে সিঁদুর রাঙা একখানা শাড়ি নামালো। সময় নষ্ট না করে পরে ফেললো সেটা। ড্রেসিং টেবিলের সামনে বসলো নিজেকে সাজাতে। লাল টুকটুকে লিপস্টিক রাঙালো ঠোঁট দুটো, হাত ভর্তি কাচের চুড়ি, কানে বড় ঝুমকা, কাজল টেনে দিল চোখের নিচে। নিজেকে দেখে নিজেই অবাক হলো তরু। এরকম করে কখনো সাজা হয়নি তরুর। হালকা সাজ সর্বদা পছন্দ ছিল, আজ একটু নিজের মনের বিরুদ্ধেই সাজলো। এই সাজে যেন ভয়াবহ সুন্দর লাগছে তরুকে। এই রূপ যেন যে কোনো পুরুষ মানুষকে ঘায়েল করতে যথেষ্ট। অপেক্ষা করতে লাগলো তরু। তুরাগের ফেরার সময় প্রায় হয়ে এসেছে। বেলকনি থেকে লক্ষ্য করলো বাড়ির ভেতরে প্রবেশ করছে তুরাগ, কিন্তু বেলকনি থেকে আসলো না তরু, বসে রইল সেখানেই। এদিকে রুমে এসে তরুকে পেল না তুরাগ। অবাক হলো না, কারণ প্রায় সময়ই বেলকনিতে সময় কাটায় তরু। তাই আর ডাকলো না। ব্যাগ রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতেই বেরিয়ে এলো তুরাগ, এগুলো বেলকনির দিকে। সেখানে বসে থাকা রমণীকে দেখে থমকালো তুরাগ। এরকম রূপে কখনো দেখা হয়নি তরুকে। চোখের পলক পড়ছে না তুরাগের। চোখের সামনে যেন সাক্ষাৎ পরি বসে আছে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাআল্লাহ। তুরাগের কণ্ঠ কানে আসতেই পুরোপুরি তার দিকে ঘুরে দাঁড়ালো তরু। মুচকি হাসে, লেগে আছে ঠোঁটের কোনায়। আজ ম্যাডাম খুব খুশি মনে হচ্ছে। খুশি। খুশির কারণ আছে কোনো? আপনার পাঠানো কাগজগুলো পেয়ে গেছি গায়ক সাহেব। গায়ক সাহেব নামটা অদ্ভুত ঠেকলেও তুরাগের। এরকম নামে কখনো তরু ওকে ডাকেনি, তাই জানতে চাইলো। আমি তো আমার শখের প্রফেশন ছেড়ে দিয়েছি, এটা ছাড়তে অনেক কষ্ট হয়েছে আমার। তুমি কি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাচ্ছ তরুলতা? ছি ছি, কি বলেন এসব? আপনি আমার কাছে আমার গায়ক সাহেব। এই গায়ক আমার ছোটবেলার অনুভূতি। খুব ছোটবেলায় এই গায়ক সাহেবের প্রতি অদ্ভুত অনুভূতি ছিল আমার। তাকে স্বামী হিসেবে পেয়েছি, এ তো আমার কপাল। আপনাকে গায়ক সাহেব বলে ডাকতে না পারলে এই আফসোসটা থেকে যেত। আমার হৃদয়ে একটু একটু করে জমানো অনুভূতিগুলো কি কোনো অপরাধ করেছিল গায়ক সাহেব? এভাবে সব শেষ করে দিলেন কেন? কি বলছো তুমি? আমি আবার কি শেষ করলাম? আর শোনো, আজ যে পেপারসগুলো দিয়েছে এগুলো আমি দেইনি, বাবা করেছে এই কাজ। তিনি আমাকে বলেছিল আমি যেন তোমাকে পৌঁছে দেই, আমি শুধু সেটা করেছি। সত্যি বাবা দিতে বলেছে? হুম। বাবা এমন কাজ কিভাবে করতে পারে? বিশ্বাস করি না আমি। বাবাই তো চাচ্ছিলেন আমি যেন এবারের বউ হয়ে আসি, তাহলে এখন এভাবে পর করে কিভাবে দিচ্ছেন? আরে পাগলি, পর করে কোথায় দিলাম? তুমি তো এই বাসায়ই থাকবা। যাই হোক, এখন খুব ক্লান্ত, পরে কথা হবে কেমন? ঘুমাতে চলো। গায়ক সাহেব। তরুণ নেশালো কণ্ঠ যেন থামিয়ে দিল তুরাগের পা জোড়া। চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে। তরু আবারও বলল, গায়ক সাহেব, আপনার জন্য সেই ছোট্ট থেকে এই ছোট্ট হৃদয়ে স্থান রেখেছিলাম, কিন্তু সেগুলো শুধু মনেই জানতো। দুনিয়ার কাক পক্ষেও টের পায়নি। অজানা বুকটা খা খা করছে এই মরুর বুকে। ভালোবাসার বর্ষণ ঘটাবেন আপনি? একটু ভালোবাসবেন আমাকে? আর কখনো চাইবো না আপনাকে। তরুর কথাগুলো অদ্ভুত ঠেকলো তুরাগের। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই পিচ্চি মেয়ে ছোট থেকে তার জন্য অনুভূতি জমাচ্ছে, আর তা কিনা সে ক্ষণক্ষরেও টের পেল না। এর মাঝে কত কিছু হয়ে গেল জীবনে, সেসব জানতে চায় না তুরাগ। যা হয়ে গেছে তা কখনো ফিরে পাওয়া সম্ভব না। এই মুহূর্তে এসে একটু শান্তি চাচ্ছে তুরাগ। বিষাদময় হয়ে গেছে জীবন, স্বস্তি চাই তুরাগ। সামনে থাকা আবেদনময়ী নারী খুব করে টানছে যেন। আজ তার রূপ লাবণ্য এক ঝলকানি দিচ্ছে। এর সামনে কিছু রাখলে ঝলসে যাবে যেন। সেখানে তুরাগ তো পুরুষ মানুষ। এই নারী আজ তার কথা, রূপ সবকিছু দিয়ে ঘায়েল করে নিল। বুকে টেনে নিল প্রিয়সাকে, কপালে এঁকে দিল অষ্টদয়ের ছোঁয়া। তরুও দুহাতে আগলে নিল তুরাগকে। এক পর্যায়ে তরুকে কোলে তুলে নিল তুরাগ। পা বাড়ালো রুমের দিকে।
দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তুরাগ তার ভালোবাসার বর্ষণে সিক্ত করলো তরুকে, কিন্তু দুজনের মনের কথাগুলো দুজনেরই অজানা রয়ে গেল। তুরাগ জানতেও পারলো না তরুর মনে কি চলছে, আর না তরু জানতে পারলো আজ তুরাগের মনে কি চলছে। একটা কাগজ যেন এলোমেলো করে দিল সব। সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তুরাগের। পাশে তাকিয়ে দেখতে পেল না তরুকে, ডাকলো না তরুকে। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল তুরাগ। তরুকে কোথাও খুঁজে না পেয়ে সুফিয়ার কাছে জানতে চাইল তুরাগ। খালা, তরুকে দেখেছেন? বৌমা তো সকাল সকালে ব্যাগপত্র নিয়ে বের হইয়া গেল। আমারে বইলা গেল বালিশের নিচে কি যেন রাখা আছে, সেটা আপনারে দেখতে বলছে বাজান। সুফিয়ার কথা শুনে দৌড়ে আবার উপরে গেল তুরাগ। এক দৌড়ে রুমে গিয়ে বালিশ জাগালো তুরাগ। অমনি চোখে পড়ল কালকের সেই খাম। কাল বিলম্ব না করেই সেই খাম খুলল তুরাগ। তরুর মতো তুরাগও অবাক হলো সেই লেখাটা দেখে। তার থেকে বেশি অবাক হলো নিচে তরুর সাইন দেখে। তরুর মতো তুরাগও দেখতে পেল চিরকুট। তাড়াতাড়ি করে খুলল সেই চিরকুট। সেখানে লেখা ছিল, আপনি তো মুক্তি চেয়েছিলেন গায়ক সাহেব, নিন, দিয়ে গেলাম আপনার মুক্তি। আপনার কাছে কিছু চাওয়ার নেই আমার, তবে কালকের রাতটা আমার স্মৃতির পাতায় সারা জীবন থাকবে। আপনি সজ্ঞানে আমাকে বুকে টেনে নিয়েছেন, এতটা অপ্রত্যাশিত ছিল। ভালো থাকবেন আপনি। আমি চাই না আপনি আর কখনো আমার সামনে আসুন। আল্লাহ হাফেজ। চিরকুটটা পড়ে ধপ করে খাটের উপর বসে পড়ল তুরাগ। এটা সে কি দেখছে? এরকমটা তো চায়নি সে। আর না এই কাগজ সে পাঠিয়েছে। তবে তরু এ কাগজ পেল কোথায়? মাথায় কাজ করছে না তুরাগের। চাবি হাতে দৌড়ে বের হলো রুম থেকে। তাকে এভাবে বের হতে দেখে সুফিয়া ডাকলো খাওয়ার জন্য, কিন্তু নাকচ করে দিল তুরাগ। দরজা খুলতেই সামনে পড়ল ড্রাইভার। তার হাতেও একটা খাম। চোখ বড় বড় হয়ে গেল তুরাগের। জানতে চাইলো, এটা কি? স্যার, ম্যাডামের রিপোর্ট এটা। কাল ডক্টরের কাছে গেছিল, সে রিপোর্ট আমরা নিয়ে আসতে বলছিল। ও আচ্ছা, দাও আমাকে। ড্রাইভার চলে যেতেই সেটা খুলল তুরাগ। সেখানে যা সে লেখা দেখলো তা দেখে যেন মস্তিষ্ক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তরু প্রেগনেন্ট, এটা মানতে পারছে না তুরাগ। তার জানা মতে এর আগে আর তরুর মাঝে সেরকম সম্পর্কই ছিল না। হঠাৎ সময়ের দিকে নজর গেল তুরাগের। 6 সপ্তাহ চলছে। হুট করে সেদিনের কথা মনে পড়ে, যেদিন মিথিলার আর কখনো সুস্থ না হওয়ার ব্যাপারে বলেছিল ডক্টর। সেটাও তো 6 সপ্তাহ হয়েছে। সেদিনই তো ড্রিঙ্ক করে ফিরেছিল বাসায়। তার মানে সেদিন কিছু স্বপ্ন ছিল না, সবটা বাস্তব ছিল। এই বাচ্চা তুরাগের, বাবা হতে যাচ্ছে তুরাগ। এই নিউজ যতটা না খুশি করলো তুরাগকে, তার থেকে চিন্তিত করে তুললো বেশি। এই মুহূর্তে তরু এরকম একটা সিদ্ধান্ত নিল। এখন কি করে মানাবে তরুকে? যাই হোক, সামলে নেবে, এই ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তুরাগ। উদ্দেশ্য তরুদের বাসা। হ্যাপি ফ্যামিলি নামের মেসেঞ্জার গ্রুপে কল বেজে যাচ্ছে অনেকক্ষণ। ব্যস্ত থাকায় জয়েন হতে পারেননি নুরুল ইসলাম। হাতের কাজ শেষ করে গ্রুপ কল রিসিভ করলেন। অমনি স্ক্রিনে ভেসে উঠল তরুর মুখখানা। নুরুল ইসলাম হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলেন, কেমন আছে আমার আম্মা? ভালো না। কেন, কি হয়েছে? আগে তোমার বউ জয়েন হোক, তারপর বলবো। তরুর পেছনে ঝোলানো ছবির ফ্রেমের দিকে নজর গেল নুরুল ইসলামের। ভালোভাবে চোখ বুলিয়ে বললেন, মামুনি, রুমটা বেশ চেনা চেনা লাগছে। তরুকে উত্তর দিতে দিল না তহমিনা। কলে জয়েন হয়েই কথাটুকু কানের কাছে গেছে তার। অমনি খ্যাক করে উঠে বলে, চেনা চেনা লাগবে না, এটাই তো তোমার বাসা, তাই চেনা চেনা লাগছে। ও, তরু বাড়িতে এসেছে? তাহলে বাড়িতে বসে মেয়ের সাথে ভিডিও কল দেওয়া লাগে? কি যুগ আইলো! না বাবা, কারণ সেটা নয়, অন্য কিছু। আসলে আমি তোমাদের কিছু বলতে চলেছি, যে কথাগুলো আম্মুর একটুও পছন্দ হবে না। তাই তার হাত থেকে বাঁচতে রুমের দরজা বন্ধ করে নিয়েছি। কি এমন জরুরি কথা শুনি? বাবা মাকে জিজ্ঞেস করো তো তার হার্টের ঔষধ পাশে আছে কিনা, নয়তো নিয়ে আসতে বলো। আমার কথা শুনে অ্যাটাক ফ্যাটাক করে বসলে আমার কিন্তু দোষ নেই। তরুর কথায় আবারও খ্যাক করে উঠলেন তহমিনা। বললেন, বনিতা না করে যা বলার বলো। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল তরু।
এরপর চোখ বন্ধ রেখেই এক নিঃশ্বাসে বলল, বাবা মা, আমি তুরাগের সাথে আর সংসার করব না। ওর আর আমার ডিভোর্স হয়ে গেছে। ওর দেয়া ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি। তহমিনা, নুরুল যেন আকাশ থেকে পড়লেন। একসাথে বলে উঠলেন, কি? শান্ত হও তোমরা। এই দেখো, আমি কিন্তু একদম ঠিক আছি, একটু কষ্ট হচ্ছে না আমার। তোমরা শান্ত থাকো প্লিজ। তরু, কি করেছো তুমি এটা? এটা কি কোনো সাধারণ বিষয়? এরকম একটা বিষয়ে তুমি একা কীভাবে সিদ্ধান্ত নিতে পারো? বাবা, তুমি কি চাও তোমার মেয়েটা তিলে তিলে মরে যাক? যে মানুষ আমার সাথে সংসারই করতে চায় না, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবো বাবা? এখন তোমার যদি মনে হয় তোমরা চাও না আমি তোমাদের সাথে থাকি, তাহলে বলে দাও, দূরে কোথাও চলে যাই। মেয়ের কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দিলেন তহমিনা। তার বুকে হু হু করে উঠল। এই মেয়ে তার হাতের পুতুলের ন্যায় ছিল। সেই মেয়ের লাইফটা আজ কেমন অগোছালো হয়ে আছে। তিনি প্রথম শুনে ভীষণ ক্ষেপে গেলেও এই মুহূর্তে একদম শান্ত হয়ে গেছেন। হয়তো মেয়ে হারানোর ভয় ঝেঁকে বসেছে তাকে। কারণ এরকম সিচুয়েশনে যে কেউ উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে পারে। তহমিনা শান্ত কণ্ঠে জানতে চাইল, সকাল সকাল চলে এসেছো, ও বাড়ির কাউকে জানিয়ে এসেছো? তরুর সহজ সরল স্বীকারোক্তি। না, কাউকে বলে আসিনি। তাহলে কেউ জানে না তুই এ বাসায় এসেছিস? না। তাহলে চলে যাও এখান থেকে। তরুর বাবাও তোমার কাছে চট্টগ্রামে চলে যাবে। তোমরা থানার আশেপাশে একটা ভালো দেখে বাসা খোঁজো। যতদিন না পাও ততদিন হোটেলে থাকবে। তবে আজই যাবে ও। তহমিনার হঠাৎ এমন সিদ্ধান্ত ভড়কে গেল বাবা মেয়ে দুজনই। তরু অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু এসব কেন করবো আম্মু? তুরাককে একটা শিক্ষা দিতে হবে। কি বলছো এইসব আবল তাবল? আমি আবল তাবল বলছি না, আমি ঠিকই বলছি। তুরাক তরুকে নিতে একটু পর চলে আসবে দেখো। কিন্তু তরুকে ওর সাথে যেতে দিব না আমি। তরু কোথায় আছে তার খোঁজও দিব না ওকে আমি। তুমি কিভাবে জানলে তুরাগ আসবে? তোমরা কি ভেবেছ সেদিন রেগে চলে আসছিলাম আর কোনো খোঁজ খবর নেইনি? তোমাদের ধারণা ভুল। ওই বাড়ির প্রতিটা খবর জানি আমি। তুরাক আসতেছে তাও সেভাবেই জেনেছি, যেভাবে বাকি কথাগুলো জেনেছিলাম। এখানে কোনো একটা ঘাপলা আছে, আগে তা খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে তুরাগের কাছে যেতে দেওয়া যাবে না তরুকে। বাবা মেয়ে চুপ করে আছে। এই মুহূর্তে তহমিনার কথাই তারা মানবে না বলে মনস্থির করলো। তহমিনা যা বলেছিল তাই হয়েছে। একটু পরে এই বাসার কলিং বেল বেজে উঠল। আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দিল তহমিনা। সামনেই ভেসে উঠল তুরাগের ক্লান্তিমাখা মুখশ্রী, উস্কো খুস্কো চুল। ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, তরু কোথায় মামি? তরু কোথায় মানে? ও তোমার সাথে আসেনি? না মামি, ও বলে এসেছে ও এখানেই আসবে। আপনি সরুন, আমি জানি ও এখানেই আছে। তুরাগের কথায় ভাবান্তর হলো না তহমিনার। তা দেখে দরজা ধাক্কা দিয়ে পুরোপুরি খুলে ফেলল তুরাগ। তহমিনাকে পাশ কাটিয়ে ঢুকে গেল ভেতরে। প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলো, ছাদেও খুঁজলো, না কোথাও নেই তরু। তহমিনা তখন ওর ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে যেন তার কোনো চিন্তাই নেই। থাকবে কিভাবে? সেই তো লুকিয়েছে তরুকে। তরুকে না পেয়ে যেরকমভাবে এসেছিল সেরকমভাবেই আবার বের হয়ে গেল। এতক্ষণে বৃদ্ধ তারামন বিবি বের হয়ে এলেন, কিন্তু সে আসতে আসতে তুরাগ বাসার গেট পেরিয়ে গেছে। বৃদ্ধার কণ্ঠ তুরাগের কর্ণকুহরে পৌঁছালো না। সে ততক্ষণে ছুটে গেছে। তারামন বিবি চেঁচালেন তহমিনার সাথে, বাড়ির জামাইকে কেউ এভাবে চলে যেতে দেয়? তহমিনা নির্লিপ্ত হয়ে বসে আছেন। কারো কোনো কথাই তার গায়ে লাগছে না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। তিনি সুপিয়ার থেকে যতটা শুনেছেন তাতে তুরাগ এমন স্বাভাবিক আচরণই করে। তহমিনা নিজ চোখেও মাত্র তাই দেখলেন। তুরাগের চোখে তরুকে হারানোর ভয় ছিল। তবে তুরাগ ডিভোর্স পেপার কেন দিল এটাই ভেবে পাচ্ছে না তিনি। কেউ ইচ্ছে করে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া সাধ্যিকার। তুরাগের এখন সেই অবস্থা। গাড়ি নিয়ে সারা শহর টহল দিল, কিন্তু এভাবে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে ফিরল প্রায় মাঝরাতে। কলিং বেল দিতেই দরজা খুলে দিল সুফিয়া। দরজা খুব তাড়াতাড়ি খুলল, যেন তুরাগের জন্যই অপেক্ষা করেছিলেন তিনি। খালা ঘুমাননি এখনো? না বাবা,
তোমার লগে কথা আছিল বাবা, অহনি কখন লাগবো? সকালে শুনলে হবে না? ক্লান্ত অনেক। না বাবা, অনেক জরুরি। আচ্ছা বলেন। আঁচলের নিচ থেকে একটা খাম বের করলেন সুফিয়া। খামটা সুফিয়ার হাতে দেখতেই চোখ বড় বড় হয়ে গেল তুরাগের। এটা তার কাছে কি করে এলো? এসব ভাবতে ভাবতেই তুরাগের সামনে খামটা উঁচু করে ধরল সুফিয়া। ব্যস্ত হাতে খামটা এক প্রকার টেনেই নিল তুরাগ। জানতে চাইল, খালা এটা আপনার আছে কেন? অনেক কাহিনী হয়েছে আব্বা, শুনো। কাল তোমার অফিসের এক লোক আইসা এই খামটা দিয়া গেছিল, দিছিল শাহানা আপার কাছে। লোকটা কইছিল খামটা তোর আম্মারে দিতে, কিন্তু সে ছোট আম্মারে না দিয়া খাম নিয়া নিজের রুমে গেছিল। পরে অন্য একটা খাম আইনা হেড ছোট আম্মারে দিছে। সেই খামে কি ছিল জানি না, কিন্তু সেই খামটা বুকে জড়াইয়া ছোট আম্মা অনেক কান্না করছিল। পরে আমি শাহানা আপার ঘর পরিষ্কার করতে গিয়া এই খামটা পাইছি। আমার মনে হয়েছে হ্যাঁ কোনো ভেজাল করছে, তাই খামটা আসলে নিচে লুকাইয়া রাখছি। পরে শাহানা আপা অনেক খুঁজছে, কিন্তু আমি দেই নাই। রাগে চোয়াল শক্ত হয়ে গেল তুরাগের। একটা ভুল করে ফেলেছে তুরাগ, তার জন্য অনুতপ্ত ও ক্ষমাও চেয়েছে। তাদের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেখানে তুরাগের বাসায় থেকে ওর পেছনে এত বড় ষড়যন্ত্র করার সাহস কি করে পায় শাহানা বেগম? এতদিন তরুকে কষ্ট দেওয়ার জন্য ছোটখাটো প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু বলেনি তুরাগ, ভেবেছে ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো এত বড় ষড়যন্ত্র করে তরুকে বাড়ি ছাড়া হতে বাধ্য করলো। এর মূল্য দিতে হবে তাকে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তখনই সুফিয়া আবার বলে, রাইতের খাওন খাইবা না আব্বা? না খালা, ক্ষুধা নেই, তবে আপনার কাছে কৃতজ্ঞ খালা। এত বড় একটা জিনিস আপনি সযত্নে আমার হাতে তুলে দিয়েছেন। সি কি কও আব্বা, তোমাগো খাই তোমাগো পড়ি, তোমাগো লাইগা একটু কাম করতে পারি না? খালা একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ কও? কাল সকালের মধ্যে শাহানা আন্টির সমস্ত জিনিসপত্র প্যাক করে দিয়েন। কি করবা আব্বা? তাকে তার স্থানে রেখে আসব। এখানে থাকতে দিয়েছি, কিন্তু সেটা তার সহ্য হচ্ছে না। রাগের বশে অন্ধ হয়ে গেছেন তিনি। এরপর আরও বড় কোনো কাজ করতেও তিনি দুবার ভাববেন না। রাগ মানুষকে ধ্বংস করে। আপাতত সে তার বাড়িতে একা থেকে বুঝুক এখানে সে কেমন ছিল। এটা করা কি ঠিক হইব আব্বা? যা বলছি করবেন আপনি। সুফিয়া আর কথা বাড়ায় না, মাথা নেড়ে সম্মতি জানাই। এতদিন করা সব কিছুর জন্য বাবার কাছে ক্ষমা চাই তুরাগ। বিছানায় হেলান দিয়ে বসা ছিলেন তাইয়েব সাইয়েদ। ছেলের কথা শুনে অবাকের চরম পর্যায়ে তিনি সোজা হয়ে বসতে চেষ্টা করেন, কিন্তু কোমরে ব্যথা থাকার কারণে সম্ভব হয় না। তুরাগ তাকে সাহায্য করে বসতে। তিনি বসে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করে, মতলব কি? কি আবার মতলব বাবা? তাহলে এতদিন পর আমার দ্বারে তাও এত নম্র সুরে ম্যাও ম্যাও করছো যে? উফ বাবা, আমি কি আসতে পারি না এখানে? অবশ্যই পারো, তা কি চাই বলো? বউ চাই। হোয়াট, কি সব বলছো? ঘরে বউ রেখে আবার বউ চাই বলতে লজ্জা করে না বেয়াদব ছেলে? ঘরে বউ নেই বাবা, এজন্যই তো চাই। ঘরে বউ নাই মানে? ঢং করো না বাবা, আমি জানি তুমি জানো। প্লিজ বলো না বাবা, আমি প্রমিস করছি এবার আর তোমার নাতনির মাম্মামকে কোনো কষ্ট দেবো না বাবা। নাতনি কথাটা যেন বারবার কানে বাজতে লাগলো। চোখ চকচক করে উঠল তার। সত্যি আমি দাদা হব? সত্যি। এখন তুমি বলো, তোমার নাতনির মাকে কি বাইরে থাকতে দেওয়া ঠিক? বলো। চিন্তায় পড়ে গেলেন তাইয়েফ। তারপর ফিসফিসিয়ে বললেন, তোর কোথায় তা জানি আমি, কিন্তু তোকে বলা যাবে না। শালা বাবুর বউ না করে দিছে, এখন তোর বউ তুই খুঁজে বের কর, যা। একটু ক্লু তো দাও বাবা, নয়তো আমার প্রিন্সেসকে কিন্তু আমি তোমাকে কোলে নিতে দেবো না, বলে দিলাম। এই না না, আমার নাতনি হবে সে। আচ্ছা আমি বলছি, তোর চট্টগ্রামে আছে, নিয়ে আয় যা। তবে এরপর যদি কোনো ভুল হয় তাহলে তোকেই বাসা থেকে বের করে দিব। কে শোনে কার কথা? এক ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। পেছনে বসে স্বস্তির শ্বাস ফেললেন তাইয়েব সাইয়েদ। প্রিন্স আসুক বা প্রিন্সেস, সমস্যা নেই। তার ছেলে যে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, এই অনেক। বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে তরুণ নম্বরে ডায়াল করলেন তাইয়েফ।
একবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে সালাম দিল তরু। তায়েব সাইদ অভিমানী গলায় বলল, আমার নাতি নাতনি আসতেছে, মিষ্টি কিনে বিলাতে হবে না? আমি বাজারে যেতে পারছি না একা একা, বাসায় আসো তাড়াতাড়ি। কিন্তু বাবা তোরা তরুকে কথা শেষ করতে না দিয়েই তায়েব বলে উঠলেন, পাগলটা কাল সারাদিন রাত না খেয়ে না ঘুমিয়ে সারা শহর খুঁজেছে তোমাকে, এখন আবার ছুটে যাচ্ছে চিটাগাং। ফিরিয়ে দিও না মা, ও স্বাভাবিক লাইফ লিড করতে চাচ্ছে, একটা সুযোগ দাও মা। জি বাবা, আপনি চিন্তা করবেন না। কফির মগ টেনে ধরে বসে আছে তুরাগ, আর তরু সেটাকে টানতেছে। চোখ বড় বড় করে তাকালো তুরাগের দিকে। তুরাগ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তরুর দিকে। ঝাঁঝালো কণ্ঠে তরু জানতে চাইল, কি সমস্যা? হাসছো পরে থেকে 3 কাপ শেষ, আর খেও না প্লিজ, আবার প্রিন্সেসের ক্ষতি হবে তো। তুরাগের কথায় কফির মগটা ছেড়ে দিয়ে পেটের ওপর হাত রাখে তরু। আসলেই তো এতক্ষণ বেমালুম ভুলে গিয়েছিল সে সেসব। রাগের মাথায় কফি খাচ্ছিল। আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না মিস তরুলতা? মিস তরুলতা ডাকটা যেন অদ্ভুত শোনালো তুরাগের কণ্ঠে। এই ডাকটা কতদিন শোনে না তুরাগের মুখে। এতদিন কত করে চাইতো তুরাগ এই নামে ডাকুক। তুরাগের মুখে এই নাম শুনতে কেন জানি ভালো লাগছে তরুর। কিন্তু তুরাগ এতদিন ছিল নির্লিপ্ত। আজ মনে মনে তুরাগের এই রূপ দেখে ভীষণ খুশি তরু। তবে উপরে সেটা প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, হাতে কিসের খাম দেখি? আবারও ডিভোর্স পেপার নাকি? তুরাগ বিনা বাক্য বায়ে খামটা তরুর হাতে তুলে দিল। তড়িঘড়ি করে খুলল তরু। ভেতরে সবকিছু পড়ে স্তম্ভ তরু। কথা বলল না কোনো। তুরাগই বলল, এই খামটাই পাঠিয়েছিলাম, শাহানা আন্টি পাল্টে দিয়েছে, আর তুমি বোকার মতো আমাকে একটা বারও না জিজ্ঞেস করে এত দূর অবধি চলে এসেছো। সরি। আমার সরি কি অ্যাকসেপ্টেড? না, তাহলে এই রেস্টুরেন্টে সবার সামনে দাঁড়িয়ে সরি বলতে হবে। বলতেই হবে? হুম। কি আর করার, বউয়ের আবদার। না হয় আবার কোথায় যাবে পরে খুঁজেই পাবো না। দাঁড়িয়ে পকেট থেকে কি যেন বের করলো। হাঁটু গেড়ে বসে পড়ল তরুর সামনে। হাতে রয়েছে ডায়মন্ড রিং। সেখানে বসেই চেঁচিয়ে বলল, আই এম সরি মিসেস তুরাগ সাইদ, আর কখনো ভুল করবো না, প্রমিস। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি। অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালো তরু। এভাবে কখনো কাউকে সরি বলতে দেখেনি। ততক্ষণে রেস্টুরেন্টের প্রায় সবার নজর পড়ল ওদের দিকে। তুরাগ তখনও এভাবেই বসে আছে। কেউ কেউ চেঁচিয়ে সমস্যারে বলতে লাগলো, ফরগিভ হিম, ফরগিভ হিম। সামনের দিকে হাত বাড়িয়ে দিল তরু। আংটিটা পরিয়ে দিল তুরাগ। লাজ লজ্জার মাথা খেয়ে সবার সামনেই পাজা কোলে তুলে নিল তরুকে। লজ্জায় চোখ বন্ধ করে নিল তরু। ফিসফিস করে বলল, নামান আমাকে, লজ্জা লাগছে না আপনার? আমার বউকে আমি কোলে নিয়েছি, তো কি হয়েছে? আমার বউ, কথাটাই যেন মাদকতা আছে। চুপ হয়ে গেল তরু। চোখ বন্ধ করে লেপ্টে রইল তুরাগের বুকে। একদম পার্কিং লটে এসে তরুকে নামালো তুরাগ। গাড়ির দরজা খুলে আবারও কোলে তুলে তরুকে গাড়িতে বসালো। আরে করছেনটা কি? আমি কি বাচ্চা নাকি? না, তবে আমার বাচ্চা আছে না এখন তোমার সাথে, তাই তার যত্ন নিচ্ছি। কথাগুলো শুনে খিলখিল করে হাসলো তরু। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তুরাগ। এরপর দেখা গেল ক্ষণিকের নীরবতা। নীরবতা ভেঙে তুরাগই বলল, তুমি যদি অনুমতি দাও, আমি কি আমার প্রিন্সেসকে একটু অনুভব করতে পারি? মাথা নেড়ে সম্মতি দিল তরু। সিটে বসেই তরুর দিকে ঝুঁকে পেটের উপর কানে গুজে চুপ করে রইল। অনুভব করার চেষ্টা করলো কারো অস্তিত্ব। তরু যেন এই মুহূর্তে স্বর্গীয় সুখ অনুভব করছে। আঙুল চালালো তুরাগের চুলে। শান্ত কণ্ঠে জানতে চাইল, তার আগমনে আপনি কি খুশি গায়ক সাহেব? সেভাবে থেকেই তুরাগ জবাব দিল, আমি আমার অনুভূতিগুলো বলে প্রকাশ করতে পারবো না তরু। বাবা হওয়া যায় এতটা সুখের আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমার প্রিন্সেসকে আমি কখনো দুঃখের স্পর্শ লাগতে দিব না, সারা জীবন আগলে রাখবো তাকে। মুচকি হাসলো তরু। তবে তার অবচেতন মন জানতে চাইল তুরাগ কি সত্যি মেথিকে ভুলতে পারছে। নিজেই নিজের মনকে থমকালো তরু। এরকম একটা মুহূর্ত এসবে কথা টানা কি খুব দরকার? কোনো দরকার নেই এসব টানার। আল্লাহ কার ভাগ্যে কী রেখেছেন তা তিনিই জানেন।
হয়তো তিনি চেয়েছেন এরকম একটা পরিণতি। নীরবতা ভেঙে তুরাগ আবারও বলল, আমাদের সংসারে ভালোবাসার বর্ষণ হয়ে বাড়তে আসছে আমার প্রিন্সেস। আমি তাকে খুব 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 ভালোবাসবো, দেখো। সে যা চাইবে সব দিব। আমার আম্মা তো নেই, তাই আমার ছোট আম্মা আসবে, দেখো। একদম আমার আম্মার মতো হবে। কিছু বলল না তরু। উপভোগ করতে লাগলো মুহূর্তগুলো। কিছু কিছু সময় মনে হয় সময় এখনো থমকে গেলেই মনে হয় ভালো হতো। এরকমটাই এখন মনে হচ্ছে তরুর। এরকম মুহূর্তগুলো লাইফে বারংবার ফিরে আসুক।